সুধী দর্শক মণ্ডলী, আগস্টের এই শোকাবহ মাসে আজকে জয়যাত্রা টিভিতে বঙ্গবন্ধু বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি একটি গল্প বলতে চাই। গল্পটি স্বাধীনতা উত্তর বাংলাদেশের কোনো একটি জেলাতে দুই পক্ষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার উপক্রম হয়েছিল ছোট্ট একটি মাছ বিক্রিকে কেন্দ্র করে। দুপক্ষই মাছটি কিনবে, টাকা দিবে। সামান্য কিছু টাকার জন্য হিন্দু এবং মুসলমানদের মধ্যে প্রায় দাঙ্গা লাগার উপক্রম। কেউ বাজার করতে পারবে না। বাজারের দুই পাশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মানুষজন প্রস্তুত একে অপরকে আঘাত করার সময়। ঠিক সেই সময়ে একটি ছোট্ট ছেলে সবার মাঝখানে এসে দাঁড়ালো, বলল, আপনারা আজকে এই বাজারে যে সমস্যাটি তৈরি করেছেন, আমি সেই সমস্যাটির কথা শুনতে চাই। আমি জানতে চাই কেন আপনারা একজন আরেকজনের উপর আঘাত করবেন। তো অনেকেই তার কথা শুনতে রাজি না, কারণ একটি ছোট্ট ছেলে, 7-8 বছরের ছেলে, কেন তার কথা শুনবো। তো পরবর্তীতে কয়েকজন বয়স্ক মানুষ বলল, ঠিক আছে, এই ছোট ছেলেটি যখন কিছু বলতে চায়, আমরা সেই ছোট ছেলেটির কথা শুনি, আসলে ও কী বলতে চায়। তখন দুই পক্ষ বলল যে আমাদের এই যে মাছটি কেনা হবে একটি সামান্য টাকা দিয়ে, ওই সময়ের বেশ কিছু টাকা, তো এই টাকাটা মানে হিন্দু এবং মুসলমানের মধ্যে দাঙ্গার মূল কারণ, যে এই টাকাটা পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত এখানে কোনো মাছ বিক্রি হবে না, এখানে কোনো বাজার বসবে না, এবং এই টাকাটা পরিশোধ না হওয়া পর্যন্ত এখানে কোনো পক্ষই বাজারে উঠতে পারবে না। সেই ছোট্ট ছেলেটি তার পিতামাতা যে 10টি টাকা দিয়েছিল বাজার করার জন্য, সেই 10টি টাকা দিয়ে সেই ঋণটি শোধ করেছিল। শোধ করে দিয়ে বলেছিল যে আমি এই 10টি টাকা দিয়ে দিলাম, তবুও আপনারা মানুষের গায়ে হাত তুলবেন না, আপনারা এক ভাই আর এক ভাইয়ের গায়ে হাত তুলবেন না। সেই মানুষটি আর কেউ নয়, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শিশুকালেই একটি বাজারে একটি দাঙ্গা বন্ধ করেছিলেন, একটি হানাহানি বন্ধ করেছিলেন। সেই মানুষটি আমাদের এই বাংলাদেশকে চিন্তা করেছিলেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার। আমাদের একটি ভূখণ্ড দিয়েছিলেন, আমাদের একটি রাষ্ট্র দিয়েছিলেন, আমাদের একটি স্বাধীনতা দিয়েছিলেন। আমরা চেষ্টা করি সেই স্বাধীনতাকে রক্ষা করতে। আমাদের সেই মহান মানুষ, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতের এই মাসে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বঙ্গবন্ধু ও বাংলাদেশ অনুষ্ঠানে। শুধু দর্শক মণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত আছেন ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক অসীম বিবাকর। উপস্থিত আছেন কাশীনাথ মজুমদার পিঙ্কু, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজ, টাঙ্গাইল। উপস্থিত আছেন নূরজাহান বেগম মুক্তি, প্রভাষক, মির্জাপুর ডিগ্রি কলেজ, চাটমোহর, পাবনা। জয়যাত্রা বঙ্গবন্ধু বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই 3 জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। তার এই যে নৃশংস হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা হারিয়েছি আমাদের জাতির পিতাকে, আমরা হারিয়েছি তার পরিবারবর্গ, আমরা হারিয়েছি তার স্বজনকে। আমরা প্রথমেই বঙ্গবন্ধু, বঙ্গমাতা সহ তার পরিবারের যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, এবং তাদের স্বজন 15 আগস্টে যারা নিহত হয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন, তাদের বিদেহী আত্মার প্রতি, এই বাংলাদেশকে স্বাধীন করতে যে এই বাংলা ভাষার কে আমাদের করে দিতে যে 21শে ফেব্রুয়ারি সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমরা শুরু করতে যাচ্ছি বঙ্গবন্ধু বাংলাদেশ। আমরা বঙ্গবন্ধুর কথা শুনবো, বাংলাদেশের কথা শুনবো। 15 আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের কারণে আমাদের এই দেশটি কতটুকু পিছিয়ে গেছে, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমাদের এই দেশটি কতটুকু এগিয়ে যেত, সেই কথা শুনবো আজকে 3 জন বিদগ্ধ শিক্ষাবিদের মুখ থেকে। আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় মুখ,
বাংলা সাহিত্য অঙ্গনে যার বিচরণ অনেক বেশি এবং যার কথা শোনার জন্য আমরা সবসময় বসে থাকি, আমাদের সবার প্রিয় অধ্যাপক অসীম বিবাকর। আমি অনুরোধ জানাচ্ছি অধ্যাপক অসীম বিবাকর স্যারকে তার বক্তব্যটি রাখার জন্য, বঙ্গবন্ধুর সম্বন্ধে ওনার কথাটি বলার জন্য। ধন্যবাদ মোহাম্মদ কানিসুর রহমান। কথার শুরুতেই স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ যারা 15ই আগস্টের কাল রাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি এই মুহূর্তে পরম শ্রদ্ধায় স্মরণ করছি শেখ লুৎফর রহমান এবং সায়রা খাতুনকে, যাদের সযত্ন পরিচর্যায় বঙ্গবন্ধু খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন, যাদের পরম ভালোবাসার আশ্রয়ে একটি জীবন বিকশিত হয়েছিল। এই ঘটনার কথা হয়তো অনেকেই জানেন যে গোপালগঞ্জের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি শেখ লুৎফর রহমানকে একদিন অভিযোগ জানিয়েছিলেন যে আপনার ছেলে যা করছে তাতে তো তার জেল হয়ে যেতে পারে, তাকে বাধা দেন। শেখ লুৎফর রহমান তার জবাবে বলেছিলেন যে ও তো দেশের কাজ করছে, ও তো অন্যায় কিছু করছে না, যদি জেল হয়ে হোক তাতে আমার দুঃখ থাকবে না, আমি ওর কাজে কোনো বাধা দেব না। এই যে পিতার ভূমিকা সন্তানের ন্যায়সঙ্গত কাজে, এই ভূমিকাটি বঙ্গবন্ধুর জীবনে একটা বড় ভূমিকা রেখেছিল। এবং পিতার একটা পরামর্শ ছিল সিনসিয়ারিটি নিয়ে, যে তুমি যদি সিনসিয়ার হও তাহলে কোনো কাজেই তুমি পরাজিত হবে না। বঙ্গবন্ধু সারা জীবন এই বিষয়টি মেনে চলার চেষ্টা করেছেন। তাহলে যে মানুষটি এই বিষয়গুলো মেনেছিলেন, সেই মানুষটিকে 1975 সালের 15ই আগস্ট হত্যা করা হলো। আমাদের বাঙালি জীবনের, বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় রচিত হলো তাকে হত্যার মধ্য দিয়ে। তাহলে যে মানুষটি সারা জীবন বাংলাদেশের জন্য জীবনপাত করেছেন, আমরা যদি সেই মানুষের একটু তার জীবনের দিকে তাকাই, তার কর্মপ্রক্রিয়ার দিকে তাকাই, তাহলে আমরা লক্ষ্য করব যে আসলে তার পুরো জীবন থেকেই আমাদের অনেক কিছু শেখার আছে। যেমন একটা জায়গায় তিনি বলেছেন যে আমার যদি ভুল হয় স্বীকার করতে আমার কোনো কষ্ট নেই, কেননা ভুল মানুষেরই হয়। তিনি এই কথাটি কেন বলেছিলেন? তার ভুল খুব হতো সেরকম নয়, এই কথাটি তিনি বলেছেন যে যাতে তার জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি। কারণ একটা ভুল হচ্ছে একটা নষ্ট বীজের মতো। একটা নষ্ট বীজ যদি কোনো ফলে থেকে যায় তাহলে সেটি যেমন পুরো ফলকে নষ্ট করে দেয়, ঠিক কোনো মানুষের জীবনে যদি ভুল থাকে এবং সেই ভুল থেকে সে যদি সংশোধন না হয়, সেই ভুলটিও তার জীবনকে নষ্ট করে দিতে পারে। এবং সেই ভাবনা থেকেই তিনি এই কথাটি বলেছিলেন। এবং আমার বিবেচনায় বঙ্গবন্ধু ছিলেন আসলে পরশ পাথর। তিনি যেখানে গিয়েছেন, যাদের সংস্পর্শে এসেছেন, তারাই তাদের জীবনে একটা পরিবর্তন এসছে, তারা আলোকিত হয়েছে, যেমন পুরনো ঢাকায় একটা জনসভা হচ্ছিল, আওয়ামী লীগের জনসভা। আওয়ামী লীগ তখন সবেমাত্র প্রতিষ্ঠিত হচ্ছে। সেই জনসভা পণ্ড করার জন্য বাদশা মিয়া, দুর্ধর্ষ গুন্ডা, তিনি এসেছিলেন সেই জনসভা পণ্ড করার জন্য। কিন্তু বঙ্গবন্ধু যখন তাকে বোঝালেন যে তুমি শোনো যে আমরা আসলে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলি কি, তিনি দাঁড়িয়ে বঙ্গবন্ধুর কথা শুনলেন, সেই জনসভার কথা শুনলেন, এবং কথা শোনার পরে তিনি আওয়ামী লীগ যোগদান করলেন এবং বললেন এই আওয়ামী লীগের জনসভা পণ্ড করার জন্য তাকে 500 টাকা দেওয়া হয়েছিল। শুধু বাদশা মিয়া নয়, জেলখানায় মুসলিম লীগের এক কর্মী মহিউদ্দিন, বরিশাল বাড়ি, এই মহিউদ্দিন একসময় আওয়ামী লীগের ঘোরতর বিরোধী পক্ষ ছিল। কিন্তু জেলখানায় এসে যখন বঙ্গবন্ধুর সাথে তার দেখা হলো,
তিনি বঙ্গবন্ধুকে ভালোবেসে ফেললেন এবং তার যে আগের কর্মকাণ্ড, সেই আগের কর্মকাণ্ড থেকে সরে আসলেন। এবং যখন তখনও তিনি বঙ্গবন্ধু হয়ে ওঠেননি, শেখ মুজিবুর রহমান, যখন তার মুক্তির জন্য চেষ্টা চলছিল, বঙ্গবন্ধু বললেন যে সাথে যেন মহিউদ্দিনের নামটিও যুক্ত করা হয়। কেউ সেই বিষয়টি মানতে চাচ্ছিল না, কিন্তু বঙ্গবন্ধু তাদেরকে নিশ্চয়তা দিলেন যে না, যে মহিউদ্দিন একসময় আওয়ামী লীগের বিরোধিতা করেছিল, সেই মহিউদ্দিন আর সেরকম নেই, তার অনেক পরিবর্তন হয়েছে। এই যে একজন মানুষ, যে মানুষটির সংস্পর্শে আসা মাত্রই আরেকটা মানুষ পরিবর্তন হয়ে যায়, আমরা তাকে পরশ পাথর ছাড়া আর কি বলতে পারি। এবং তার আরেকটা বৈশিষ্ট্য ছিল সংবেদনশীলতা। তিনি সমস্ত অন্তর দিয়ে মানুষকে ভালোবাসতেন, যে কারণে মানুষও তাকে ভালোবাসত। যেমন একটা ঘটনার কথা বলি, মধুমতি নদী দিয়ে বঙ্গবন্ধু যখন গোপালগঞ্জে যাচ্ছিলেন, সে নদী প্রায় ডাকাতি হতো, তাদের নৌকাও ডাকাতের কবলে পড়ে। তো ডাকাতরা মাঝিকে জিজ্ঞেস করেছে, নৌকায় কে আছে? মাঝি যখন বলেছে নৌকায় শেখ মুজিব আছে, মাঝিটি, ওই ডাকাত দল মাঝিকে বৈঠা দিয়ে আঘাত করে বলল যে আগে বলবি না এখানে শেখ মুজিব আছে? এই কথা বলে তারা সরে গিয়েছে। তার মানে বিশেষ থেকে নির্বিশেষ সবার কাছেই শেখ মুজিবুর রহমানের, পরবর্তী সময় যিনি বঙ্গবন্ধু হয়েছেন, জাতির পিতা হয়েছেন, তার একটা গ্রহণযোগ্যতা ছিল। বিশেষ থেকে নির্বিশেষ সবাই থেকে ভালোবাসত। এবং আরেকটা ঘটনার কথা বলি, যে খাজা নাজিমুদ্দিন খুব সম্ভবত গোপালগঞ্জে যাবেন, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য সারা মহকুমায় টাকা তোলা হচ্ছে, প্রত্যেকের জন্য 1 টাকা বরাদ্দ, অর্থাৎ প্রত্যেকে 1 টাকা চাঁদা দিতে হবে। বঙ্গবন্ধু গোপালগঞ্জে যাবার আগেই প্রায় 3 লক্ষ টাকা উঠে গিয়েছে। তিনি যে নৌকায় যাচ্ছিলেন, সেই নৌকার মাঝি বঙ্গবন্ধুকে জানালেন যে আমার সংসারে 5 জন আছে, 5 জন, তার মানে আমাকে 5 টাকা চাঁদা দিতে হবে। সেই সময় 5 টাকা চাঁদা মানে হচ্ছে অনেক টাকা। তার প্রতিদিন আয় বোধ 2 টাকা হতো। বঙ্গবন্ধু এই কথা শুনে তিনি সেই চাঁদা উত্তোলন বন্ধ করে দিলেন এবং যে টাকা উঠেছিল তিনি প্রস্তাব করলেন এই টাকা দিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান করা হোক। পরবর্তী সময় জিন্নার নামেই একটি কলেজ প্রতিষ্ঠিত হয় এবং সেই কলেজটি বোধহয় এখন বঙ্গবন্ধু কলেজে রূপান্তরিত হয়েছে। এই যে একটা মানুষ, যে মানুষটি কখনোই আত্মকেন্দ্রিক চিন্তা করেনি, যে মানুষটি কখনোই তার ব্যক্তিগত সীমার মধ্যে আবদ্ধ ছিলেন না, যে মানুষটি কখনোই পিছু টান অনুভব করেনি, তিনি তার পুরো জীবনকে দেশের জন্য, মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। সেই মানুষটির জীবন দর্শন আমরা যদি জানি, সেই মানুষটির জীবনাভিজ্ঞতাকে আমরা যদি অনুধাবন করতে পারি, সেই মানুষটির ভালোবাসাকে আমরা যদি অর্জন করতে পারি, তাহলে কিন্তু যে বাংলাদেশে আমরা আছি, এই বাংলাদেশ থাকবে না। এই বাংলাদেশ অনেক পরিবর্তিত বাংলাদেশ হয়ে যাবে। এবং আমরা যে তিনি যে সোনার বাংলাদেশ, তিনি তো বলেছিলেন যে সোনার বাংলা করার জন্য সোনার মানুষ চাই। তিনি সোনার মানুষ ছিলেন। তিনি সোনার মানুষ ছিলেন। আমরা তার এই বৈশিষ্ট্যগুলো যদি আয়ত্ত করতে পারি, আমরা নিজেরাও সোনার মানুষে পরিণত হতে পারি। আমরা আসবো। ধন্যবাদ স্যারকে। আসলে অসীম স্যার যেভাবে বলছিলেন যে এই দেশে সোনার মানুষ তৈরি করতে হবে, সোনার মানুষ তৈরি না হলে এ দেশটি সোনার বাংলা হবে না। এবং বঙ্গবন্ধু সেই সোনার মানুষ তৈরি করতে চেয়েছিলেন। তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী, সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনা চাচ্ছে এ দেশটিকে একটি সোনার মানুষ তৈরি করতে, এ দেশটিকে একটি সোনার বাংলা তৈরি করতে। আমরা এখন কথা শুনবো, আলোচনা শুনবো, কিংবা আমরা এই তরুণ প্রজন্মের মধ্যে যারা লেখালেখি করেন, যারা চেষ্টা করেন বঙ্গবন্ধুকে নিয়ে চিন্তা ভাবনা করার, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করার এবং বঙ্গবন্ধু নিয়ে লেখালেখি, এবং আমাদের এই সময়ের তরুণ প্রজন্মের একজন প্রাবন্ধিক কবি লুৎফর রহমান
মহিলা ডিগ্রি কলেজের টাঙ্গাইলের সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগের কাশীনাথ মজুমদার পিঙ্কু। আমি কাশীনাথ মজুমদার পিঙ্কুকে বঙ্গবন্ধু সম্বন্ধে একটু আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এই প্রজন্মের মানুষ বঙ্গবন্ধুকে কিভাবে ধারণ করে সেই বিষয়টি একটু পর্যালোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে যিনি সঞ্চালনার দায়িত্ব পালন করছেন কানিসুর রহমান। আমি শুরুতেই জয়যাত্রা টেলিভিশনকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এই শোকের মাসে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে যে অনুষ্ঠানটি করছে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এবং আমার মতো একজন তরুণকে এখানে দুই একটি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আমি জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে দেশ এবং বিদেশে যারা আজকে এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমার কথার শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্য যারা 15 আগস্ট 1975 সালের সেই কালো রাত্রে নির্মমভাবে হত্যার শিকার হয়েছিলেন, তাদের স্মৃতি এবং কর্মের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি ঘৃণা ভরে তাদেরকে ধিক্কার দিচ্ছি যারা বঙ্গবন্ধুর পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য 21শে আগস্টের মতো গ্রেনেড হামলা করে আমাদের একটি ঘৃণ কাজ বাংলাদেশে ঘটিয়েছিলেন। সেই 21শে আগস্টের গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছিলেন আমি তাদের স্মৃতি এবং কর্মের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। আমরা বঙ্গবন্ধু এবং বাংলাদেশ শিরোনামে যে অনুষ্ঠানটি এখানে এসেছি, আমি প্রথমেই যে কথাটি বলবো সেটি হচ্ছে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমরা এই উপমহাদেশে যারা বসবাস করি তারা বিশ্বাস করি যে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা, ভিন্ন কোনো নাম নয়। কিছুক্ষণ আগে আমি শুনছিলাম আমাদের অসীম স্যারের কথাগুলো। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালোবাসা নিয়ে কথা বলেছেন, তার উদারতা নিয়ে কথা বলেছেন। আসলে বঙ্গবন্ধু জাতির জনক হয়ে ওঠার পেছনে, যেটা স্যার বলেছেন যে খোকা থেকে তিনি বঙ্গবন্ধু হয়েছেন, তিনি জাতির জনক হয়েছেন, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়েছেন, এটা কিন্তু একদিনে হয়ে ওঠেনি। তার যে দীর্ঘ জীবনের যে লড়াই সংগ্রাম, তার জীবনের যে কাহিনী, এটা আসলে এত স্বল্প পরিসরের একটা অনুষ্ঠানে আমার মতো একজন ক্ষুদ্র আলোচকের পক্ষে আলোচনা করা খুব কঠিন। তারপরেও আমি যে কথাটি বলছি প্রথমেই, যে জাতির জনক কিন্তু শুরু থেকেই আমরা তার জীবনী থেকে জেনেছি যে অত্যন্ত দূরদর্শী চিন্তা এবং চেতনার একজন অভিভাবক ছিলেন, একজন নেতা ছিলেন। আমরা সবাই জানি তিনি যখন রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ থেকে যদি আমরা লক্ষ্য করি তিনি বললেন যে আমি যদি হুকুম দেবার নাও পারি, এবং এই কথাটি বলে কিন্তু তিনি তার অনুপস্থিতিতে বাঙালি জাতি কি করবে একটা দিক নির্দেশনা তিনি দিয়ে গেলেন। কেননা তিনি বুঝতে পেরেছিলেন যে ওই বক্তব্য দেওয়ার পর হয়তো পাকিস্তানি সেনা শাসক জাতির জনককে সুযোগ তৈরি করে দেবে না বাংলাদেশে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য। তার যে নির্দেশনাগুলো ছিল সেই নির্দেশনা অনুসরণ করে কিন্তু পরবর্তীতে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধটি হয়েছিল। অথবা তারও পরে যদি আমরা জানি যে 1971 সালের 25 মার্চ রাত্রি 12টা 20 মিনিটে যখন জাতির জনক স্বাধীনতার ঘোষণাটি করলেন, তার যে মেসেজটি ছিল সেই মেসেজের প্রথম লাইনটি ছিল, দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, যেটি বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে 299 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন। তিনি সেখানেও কিন্তু স্পষ্ট বুঝেছিলেন যে দিস মে বি মাই লাস্ট মেসেজ। আমরা পরবর্তীতে কি দেখলাম? পরবর্তীতে দেখলাম উনি ঘোষণাটি দিলেন রাত্রি 12টা 20 মিনিটে এবং ওই দিন রাত্রি 1টা 30 মিনিটে তাকে পাকিস্তানি সেনা শাসকরা তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করে ঢাকার কারাগারে রাখলো এবং তারও 2-3 দিন পরে তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হলো। আচ্ছা, তার যে সুদূর প্রসারী চিন্তা চেতনা, এই চিন্তা চেতনা কিন্তু
বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। আমি যদি তার আপসহীন মনোভাবের কথা বলি, জাতির জনক নীতির প্রশ্নে, বাঙালিদের স্বাধীনতার প্রশ্নে, বাঙালি জাতির মুক্তির প্রশ্নে কিন্তু কখনো আপোষ করেননি। এক কথায় তিনি আপসহীন নেতা হিসেবে আমাদের জাতির কাছে পরিচিত ছিলেন, আছেন এবং থাকবেন। সেই পাকিস্তানের কারাগার এবং যেটা তাকে গ্রেফতার করার পর তাকে যে বিনা বিচারে তাকে দেশদ্রোহী ঘোষণা করা হয়েছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ফাইসালাবাদে যেটা তাকে ঘোষণা করা হয়েছিল, তিনি কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও বলেছিলেন তিনি যে আমি বাংলাদেশের স্বাধীনতা চাই, আমি বাংলাদেশের মানুষের মুক্তি চাই। এভাবে যদি আমরা লক্ষ্য করি যে নীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে, বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে জাতির জনক কিন্তু কখনোই কারোর সাথে আপোষহীন করেননি, আপোষ করেননি। আমি যদি তার মানবিক দৃষ্টিভঙ্গির দিকে লক্ষ্য করি, জাতির জনকের মানবিকতা আমাদের স্যার কিছুটা বলেছেন। আমি আরো একটি উদাহরণ টানবো। ৭১-এর পরবর্তী সময়ে বাংলাদেশের যখন যুদ্ধ শিশুদের পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় ছিল না, তখন কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি ঘোষণা দিয়েছিলেন যে যুদ্ধ শিশুদের পিতার নামের পাশে লিখে দাও শেখ মুজিবুর রহমান, এবং ঠিকানা দিলে তোমরা দিয়ে দাও যে ৩২ নম্বর ধানমন্ডি। একজন মানুষ, একজন নেতা কতটা উদার হলে, একজন মানুষ, একজন নেতা কতটা মানবিক চেতনা সম্পন্ন হলে দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি যুদ্ধ শিশুদের দায়িত্ব, তার পিতৃত্বের দায়িত্ব তিনি নিতে পারেন। এখানে যে তার মানবিকতার বোধ আমরা লক্ষ্য করেছি, সেটা কিন্তু আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এবং ভবিষ্যৎ প্রজন্মে যারা রয়েছেন, যারা নেতৃত্ব রয়েছেন, যারা প্রগতিশীল নেতৃত্ব রয়েছেন, যারা স্বাধীনতার সপক্ষের নেতৃত্বে রয়েছেন, তাদের কাছে কিন্তু এই উদাহরণগুলি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি উদাহরণ হয়ে থাকবে, এটি অনুকরণ হয়েই থাকবে। হ্যাঁ, তারপর তার উদার মানসিকতা যদি আমরা চিন্তা করি, আমাদের খুব বেশি দূর যেতে হবে না, আমরা সেই কিউবার বিপ্লবী নেতা হ্যালো, হ্যাঁ পিঙ্কুদা, চিন্তা করি। হ্যাঁ পিঙ্কুদা, তিনি যে মন্তব্যটি করেছিলেন যে আমি হিমালয় দেখেছি, শেখ মুজিব, আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। এই জায়গাটায় হ্যাঁ পিঙ্কুদা, পিঙ্কুদা মানে আমরা যে কথাটা আপনি বলতে চাচ্ছেন যে মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু সে মৃত্যুর দুয়ার থেকে বারবার ফিরে আসছে, সে 100 বার ফিরে আসছে এবং ফিরে এসে বাংলাদেশকে স্বাধীন করে বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে আজকে উনি আমাদের জাতির পিতা। অবশ্যই এই কথাটা একদিনে হয়নি। আপনার এই কথাটা আমরা আবার শুনবো, আপনি তরুণ প্রজন্মের পক্ষে থেকে বলবেন জাতির পিতা বঙ্গবন্ধু কেন আমাদের আজকে জাতির পিতা হয়েছে, কেন আজকে তিনি মৃত্যুঞ্জয়ী হয়েছে। আমরা একটু শুনে আসি। আমাদের সাথে যুক্ত আছেন পাবনা থেকে মির্জাপুর কলেজের প্রভাষক নূরজাহান বেগম মুক্তি। আমরা একটু মুক্তি আপার কথাটা শুনে আছি। উনি শুধু যে একজন কলেজের শিক্ষক তা না, উনি রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা মুক্তি আপার কথাটা শুনবো। মুক্তি আপাকে অনুরোধ জানাচ্ছি ওনার কথাটা বলার জন্য। মুক্তি আপাকে শুনতে পাচ্ছেন? হ্যালো মুক্তি আপা, হ্যালো হ্যালো মুক্তি আপা, আমরা মুক্তি আপাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি বলেন যে বঙ্গবন্ধু সম্বন্ধে আপনার ধারণা কি? আপনি তো শুধু বঙ্গবন্ধুর একজন কলেজের শিক্ষক তা না, আপনি বঙ্গবন্ধুর একজন সৈনিক এবং আমি মির্জাপুর ইউনিয়নেরও আপনি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের। আপনি শুধু শিক্ষাবিদ না, একজন রাজনৈতিক কর্মী কিংবা বঙ্গবন্ধুর আদর্শের একজন মানে আদর্শকে ধারণ করে লালন করে এগিয়ে যাচ্ছেন। আমরা বঙ্গবন্ধুর সম্বন্ধে আপনার কাছ থেকে শুনতে চাই যে বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা এই দেশ কি হারিয়েছি, কতটুকু হারিয়েছি, কতটুকু পিছন দিকে গিয়েছি এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা কতটুকু এগিয়ে যেতে পারবো। হ্যাঁ মুক্তি আপা বলেন। হ্যালো, হ্যাঁ মুক্তি আপা বলেন আপনি।
হ্যালো, হ্যাঁ বলেন, আপনি মুক্তি আপা বলে যান। হ্যাঁ, ধন্যবাদ জানাই। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে জয়যাত্রা পাচ্ছি। টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালককে, এছাড়াও যারা টিভি সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। 1975 সালের 15 আগস্ট বাঙালি জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। বিদেশে অবস্থান করার কারণে বেঁচে যান বঙ্গবন্ধু দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। 1975 সালের 15 আগস্টে যারা এই হত্যাকাণ্ডের শিকার হন, আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল, বঙ্গবন্ধু যেভাবে আমাদের দেশের জন্য উনি যেভাবে সময় দিয়েছেন, উনি যেভাবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিলেন, প্রত্যেকটা সালেই তার সেই স্মৃতিচিহ্ন রেখে গিয়েছেন। 1948 সালের 11ই মার্চ রাষ্ট্রভাষার দাবিতে পালিত ছাত্র ধর্মঘটের সময় অন্যান্য ছাত্র নেতাদের সাথে শেখ মুজিবুর রহমানও গ্রেপ্তার হয়েছিলেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান কারাবন্দী অবস্থায় ভাষার দাবিতে আমরণ অনশন করেন এবং 144 ধারা ভঙ্গের পরামর্শ দেন। পরবর্তীতে 1954 সালের 21 দফায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি যুক্ত করার ক্ষেত্রেও শেখ অগ্রগণ্য ভূমিকা পালন করেন। আওয়ামী লীগের এবং তরুণ নেতৃত্ব শেখ মুজিবুর রহমান ছিলেন যুক্তফ্রন্ট গঠনের অন্যতম কর্ণধার। 1963 সালে সোহরাওয়ার্দীর মৃত্যু বরণ করলে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ভেঙে যায়। এর ফলশ্রুতিতে 1964 সালে শেখ মুজিবুর রহমানের উদ্যোগে আওয়ামী লীগ পুনর্জীবিত হয়। তখন থেকে এই দলটি বাংলাদেশের স্বার্থে আপোষহীন সংগ্রামের অবতীর্ণ হয়। শেখ মুজিবুর রহমান 1966 সালে ঐতিহাসিক 6 দফা ঘোষণার সময় এটিকে বাঙালিদের বাঁচার দাবি হিসেবে উল্লেখ করেন। 6 দফার অন্তর্নিহিত তাৎপর্য বিচার করলে এটিকে বাঙালি জাতির মুক্তির দলিল হিসেবেও আখ্যায়িত করা যায়, যে কারণে 6 দফাকে পূর্ব বাংলার সাধারণ মানুষ তাদের প্রাণের দাবি হিসেবে গ্রহণ করে এবং এর পক্ষে ব্যাপক সমর্থন জানায়। 6 দফা আন্দোলনের জনপ্রিয়তায় আইয়ুব সরকার শঙ্কিত হয়ে পড়ে। এই আন্দোলনকে দমন করতে সরকার জেল জুলুম নির্যাতন করেও যখন আন্দোলন দমানো যাচ্ছিল না, তখন আইয়ুব সরকার 6 দফা আন্দোলনকে চিরতরে নস্যাৎ করার জন্য চক্রান্ত শুরু করে, যার ফলশ্রুতিতে 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়, যে মামলা প্রধান আসামি ছিলেন শেখ মুজিবুর রহমান। এই মামলার ফলে বাঙালি জাতির জাগরণ এবং শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে। এর সূত্র ধরেই সংগঠিত হয় 1969-এর গণ অভ্যুত্থান, যার ফলশ্রুতিতে স্বৈর শাসক আইয়ুবের পতন ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সংগ্রামী জনতা অভূতপূর্ব অদৃশ্যপূর্ব সাড়া প্রদান করেন। ফলে সমগ্র বাংলার সাফল্যের সাথে অসহযোগ আন্দোলন চলতে থাকে। 7ই মার্চ 1971 ঢাকার রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক জনসভায় 7.5 কোটি বাঙালির অবিসংবাদিত নেতা, নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, বিপ্লবী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদাত্ত কণ্ঠে যে ঘোষণা প্রদান করেন, তা বাঙালির জাতির ইতিহাসে এক স্মরণীয় দলিল এবং সর্বকালের শ্রেষ্ঠ অলিখিত ভাষণ হিসেবে বিখ্যাত হয়ে থাকবে। 25শে মার্চ দিবাগত রাত্রে তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের নির্মম জঘন্যতম যে অধ্যায় সূচিত হয়েছিল, প্রত্যেকটা স্তরেই বঙ্গবন্ধুর অবদান। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের জন্য তিনি জাতির পিতা হিসেবে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছেন। একটি নতুন রাষ্ট্রের জনক হিসেবে তাকে ভূষিত করা হয়েছিল। 1969 সালের গণঅভ্যুত্থানে শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব বিকাশে সহায়ক হন। 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং পূর্ব পাকিস্তানের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের এই বিপুল বিজয় প্রমাণ করে যে পূর্ব বাংলার মানুষ একটি জাতি হিসেবে ঐক্যবদ্ধ এবং 6 দফার ভিত্তিতে বাঙালিদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধিকার প্রতিষ্ঠা করতে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দীর্ঘ সংগ্রামের অগ্রভাগে থেকে জাতিকে নেতৃত্ব দিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সংগ্রামী জীবনের শ্রেষ্ঠ ফসল আমাদের স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অতুলনীয়। তার সমগ্র জীবনের শ্রেষ্ঠ অর্জন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধু সম্পর্কে যদি আমরা বলতে যাই, প্রত্যেকটা সময়ই প্রত্যেকটা আন্দোলনে তার সব সময় অগ্রভূমিকা থাকতো এবং তার আজকের এই ত্যাগের বিনিময়ে আজকের আমাদের এই বাংলাদেশ এবং 1975 সালে
জাতির জনক বঙ্গবন্ধুকে যখন উচ্চাভিলাষী আহ উচ্চাভিলাষী সেনা সৈনিকরা যেভাবে তাকে তার সপরিবারের মানুষকে যে হত্যা করেছিল, আমি তাদের প্রতি ঘৃণা জানাই। এবং 1975 সালের পূর্বে উনি যে শ্রমগুলো দিয়েছেন, যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের ফলে আজকের এই বাংলাদেশ। কিন্তু 3.5 বছর ক্ষমতায় থাকাকালীন উনি দেশে কাজ করেছিলেন, শিক্ষা থেকে শুরু করে তার রাস্তাঘাট পুনর্বাসন সবকিছুতে 3.5 বছরে বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পেরেছিলেন। কিন্তু এই 3.5 বছরের মধ্যেই তাকে আর বাঁচতে দেওয়া হয়নি। হ্যালো, শুনতে পাচ্ছি। মুক্তি আপা, একটা জিনিস হলো, আপনি যেই কথাগুলো বললেন তার মধ্যে আমরা কিন্তু বলতে পারি যে 6 দফা যদি এই দেশের মানুষের মুক্তির আন্দোলনের মানে মূল দফা হয়ে থাকে, এবং আমরা স্বাধিকারের যে কথাটা বলি, আমাদের শোষণ নিপীড়ন থেকে মুক্তির যে কথাটি বলি, আমরা যে জায়গাটায় ছিলাম, আমরা যেভাবে মানে দেশটাকে উন্নত করতে চেয়েছিল, বঙ্গবন্ধু চেয়েছিল শোষণহীন একটি বিশ্ব, বঙ্গবন্ধু শোষিতের পক্ষে কথা বলতে চেয়েছিল, বঙ্গবন্ধু চেয়েছিল যে এদেশের মানুষ স্বাধীন হবে, এদেশের মানুষের উপর কেউ মানে অত্যাচার করবে না, এদেশের মানুষকে কেউ শোষণ করবে না, একটি শোষণহীন একটি সুন্দর বাংলাদেশ চেয়েছিলেন উনি। পাকিস্তানের শাসক গোষ্ঠী কিংবা পাক জান্তারা যা চেয়েছিল, এবং আর্মি শাসন কিংবা অগণতান্ত্রিক কোনো শাসন ব্যবস্থা এদেশে প্রতিষ্ঠিত হতে দিবে, এর বিরোধিতা করেছিল। বঙ্গবন্ধু সম্বন্ধে যে কথাগুলো সারা বিশ্বে কিংবা আলোচিত ছিল, যে বঙ্গবন্ধু মানে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার একটি যোগ্যতা ছিল। আমি আজকে আমাদের শ্রদ্ধেয় অসীম বিভাকর স্যার আছেন আমাদের পিঙ্কু মজুমদার দা, আপনি আছেন, আমরা একটা কথা বলতে পারি, এদেশের একজন তরুণ, যে তরুণ 55 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, সে তরুণটি 50 বছর বয়সে দাঁড়িয়ে বলতে পারে তোমরা আমার ভাই, তোমরা আমার বন্ধু। আমরা সেই মানুষটির কথা শুনতে বসেছি আজকে আমরা সেই মানুষটির কথা জানার জন্য বসেছি। আমরা তরুণ প্রজন্ম কি ভাবি, আমাদের আগের প্রজন্ম কিভাবে বঙ্গবন্ধুকে নিয়ে চিন্তা করে, এবং পরবর্তী প্রজন্ম বঙ্গবন্ধুকে নিয়ে কিভাবে চিন্তা করবে। আমরা আপনার কাছে আবার ফিরে আসব, আমরা আবার অসীম বিভাকর স্যারের কাছে যেতে চাই। উনি বঙ্গবন্ধু সম্বন্ধে বলতেছিলেন যে বঙ্গবন্ধু ওই সময়ে কতটুকু অগ্রসরমান মানুষ ছিলেন, অন্যদের চাইতে উনি কতটুকু এগিয়ে ছিলেন চিন্তা চেতনা ওনার কর্মে। আমি অসীম স্যারকে অনুরোধ করব এই ব্যাপারে আরেকটু বিস্তারিত বলার জন্য, এবং সংক্ষেপে একটু। ধন্যবাদ কানিসুর রহমান। জি স্যার, আমার একটা বিষয় কদিন ধরে মনে হচ্ছে যে অনিশ্চয়তাকে উপেক্ষা করার সাহস, এই যে অনিশ্চয়তাকে উপেক্ষা করার সাহস, এটি আসলে আমরা খুব কম জনের মধ্যে দেখি। যে সাহসটি বঙ্গবন্ধু লালন করতেন এবং সেই সাহসটি তিনি বাস্তবায়ন করতেন। একটা উদাহরণ দিই, মৌলানা ভাসানী শেখ মুজিবকে নির্দেশ দিলেন যে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে লাহোরে গিয়ে দেখা করতে হবে। শেখ মুজিব বললেন আমি কিভাবে যাব, পরামর্শ চাই। মৌলানা ভাসানী বললেন আমি তার কি জানি। তিনি তখন ইত্তেহাদ পত্রিকায় চাকরি করতেন, সেই ইত্তেহাদ পত্রিকার বেতন বাবদ কিছু টাকা ছিল, আর বঙ্গবন্ধুর মামা জাফর সাদিক তার কাছ থেকে কিছু টাকা নিয়ে তিনি লাহোরে চলে গেলেন। সেই প্রথম তার লাহোরে যাওয়া। তাহলে যিনি কখনো লাহোরে যাননি, যার কাছে লাহোরে যাওয়ার মতো পর্যাপ্ত টাকা নেই, সেই অবস্থায় তিনি কিন্তু শুধু নেতৃত্বের নির্দেশকে মান্য করবার জন্য তিনি লাহোরে চলে গেলেন। লাহোরে যখন পৌঁছলেন তখন তার পকেটে মাত্র 2 টাকা আছে। যার কাছে গিয়েছেন তিনি তখন বাড়িতে নেই। তাহলে এই যে অনিশ্চিত অবস্থা, এই অনিশ্চিত অবস্থাকে তিনি কিন্তু একেবারেই ভ্রুক্ষেপ করেননি কিংবা গুরুত্ব দেননি। তার কাছে মনে হয়েছে লক্ষ্যে পৌঁছতে হবে। লাহোর থেকে তিনি যখন ফিরে এলেন, ফিরে আসার পথে নানান প্রতিবন্ধকতা, কেননা তিনি জানতেন যে যে কোনো মুহূর্তে তাকে আবার গ্রেফতার করা হবে, কিন্তু দীর্ঘদিন পরিবার পরিজনের সাথে তার দেখা নেই। তিনি ভাবলেন যে লাহোর থেকে ফিরে তিনি বাড়ি যাবেন, বাড়ি গিয়ে তাদের সাথে দেখা করবেন, তারপরে যা হয় হবে। তিনি অনেক কৌশল অবলম্বন করে
কখনো কুলির বেশ ধরে, কখনো নিজের পোশাক পরিবর্তন করে তিনি গোপালগঞ্জে পৌঁছলেন। গোপালগঞ্জ থেকে যখন ফিরে আসবেন তখন আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারেই কোলের শিশু, কান্নাকাটি শুরু করেছেন। তার মন খুব খারাপ, কিন্তু তিনি ভাবছেন যে দেশ সেবায় নেমেছি, দয়ামায়া করে লাভ কি? দেশকে দেশের মানুষকে ভালোবাসলে ত্যাগ তো করতেই হবে, এবং সে ত্যাগ চরম ত্যাগও হতে পারে। তার এই যে ব্যক্তিগত ভালোবাসাকে দেশের ভালোবাসার কাছে বিসর্জন দেয়া, ব্যক্তি স্বার্থকে বৃহত্তর স্বার্থের কাছে বিসর্জন দেয়া, এই হলো বঙ্গবন্ধু, এই হলো শেখ মুজিব। এবং আমরা তাহলে যারা বর্তমান প্রজন্মে যারা বাংলাদেশে বাস করছি, এই শিক্ষা থেকে আমাদের কিন্তু অনেক কিছু নেয়ার আছে। কি নেয়ার আছে? যে কবি যেমন বলেছেন যে আপনারও এই বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলেরই তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। কিংবা পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। এই সত্যটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব ভালোভাবে অনুভব করতে পেরেছিলেন, এবং তিনি বুঝেছিলেন যে মানুষ মানে হচ্ছে মানুষের জন্য নিজের জীবন দিয়ে দেয়া। যে মানুষ মানুষের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে তিনি আসলে মানুষ হন, তিনি আসলে ইতিহাসে টিকে থাকেন। এবং সেই বিষয়টা আমাদের খুব ভাবায় যে বঙ্গবন্ধু, এবং তিনি বলতেন যে মানুষকে কি দিয়ে জয় করতে হয়? ব্যবহার, ভালোবাসা, প্রীতি দিয়ে। কখনোই অত্যাচার, জুলুম, ঘৃণা দিয়ে মানুষকে জয় করা যায় না। এবং আমরা তার জীবনের প্রতিটি পদক্ষেপে দেখেছি যে মানুষের ভালোবাসা তিনি কেমন ভাবে পেয়েছেন। জেলখানায় গিয়েছেন, অসুস্থ হয়েছেন, জেলখানায় তার সহযাত্রী যারা ছিল, কিংবা জেলখানায় তার সহবন্দী যারা ছিল, তারা কিন্তু জীবন দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেছেন, সারা রাত জেগে থেকে তার সেবা করেছেন। পাখিরা পর্যন্ত তাকে ভালোবাসত। তিনি যখন ঢাকা কারাগারে, যখন কেন্দ্রীয় কারাগারে যখন ছিলেন, তখন প্রতিদিন কাক এসে বসত, তিনি বাগান করতেন। তার এই যে একটা মানুষ, অত বড় একজন মানুষ, সারা বাংলাদেশের মানুষ যাকে এক নামে চেনে, সারা বাংলাদেশের মানুষ যাকে ভালোবাসে, সেই মানুষটার অন্তর কিন্তু ছিল শিশুর মতো কোমল, এবং নিষ্কলুষ পবিত্রতা নিয়ে তিনি সারা জীবন অতিবাহিত করেছেন। এবং সেই মানুষটিকে আমরা যদি ভালোবাসি, সেই মানুষটির যে জীবন আদর্শ, সেই জীবন আদর্শকে আমরা যদি অনুসরণ করতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো, এবং মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ অসীম স্যারকে। আসলে আমরা আবার আসবো আপনার কাছে 1 মিনিটের জন্য। এইবার আমি মুক্তি আপাকে অনুরোধ করব। মুক্তি আপাকে শুনতে পাচ্ছেন? হ্যালো মুক্তি আপা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা মুক্তি আপা কি শুনতে পাচ্ছেন আমাকে? মুক্তি আপা, হ্যালো। হ্যাঁ, আমি শুনতে হ্যাঁ মুক্তি আপা, আপনি একটু বলেন। আমরা অনুষ্ঠানের মানে শেষ পর্যায়ে চলে আসছি। আমি আপনার কাছ থেকে 2টি জিনিস জানতে চাই। একটি হলো যে আপনি এই প্রজন্মের মানুষ হিসাবে বঙ্গবন্ধুকে নিয়ে কি চিন্তা করেন, এবং বর্তমান প্রজন্মের কাছে আপনি কি বলতে চান বঙ্গবন্ধুকে নিয়ে, এবং আপনার মেসেজটা কি, আপনি আপনার কথা শেষ বলে দিবেন একসাথে খুব অল্প সময়ের মধ্যে। মুক্তি আপা বলেন। আমি বঙ্গবন্ধুর আদর্শ যুব সমাজের কাছে, প্রত্যেকটা ব্যক্তির কাছে আমি এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে দেশ বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। যে দেশ আমাদের প্রাণ, যে দেশে থেকে আমরা আমাদের স্বাধীনতার সাথে সকল অধিকার আদায় করছি, শুধুমাত্র একমাত্র বঙ্গবন্ধুর কারণেই। সেই বঙ্গবন্ধু রেখে দেওয়া এই দেশটিকে আমরা সবাই মিলে ভালোবেসে, সবাই মিলে এক বন্ধুকে লালন করে
ধারণ হ্যাঁ মুক্তি আপা, আমরা করে বোধহয় আপনার আপনার সংযোগটা ও ক্লিয়ার আমরা পাচ্ছি সবাই না। মিলেমিশে ভালো থাকবো থাকবো এবং হ্যাঁ ঠিক আছে, আমরা এখন চলে যাই তাহলে আমাদের কাশীনাথ মজুমদার পিঙ্কুদা। পিঙ্কুদা আপনি 2 মিনিট, পিঙ্কুদা 2 মিনিটের মধ্যে আপনি আপনার মানে এই প্রজন্মের লোক হিসাবে আপনি আপনার যে কথাটা বলতে চান আমাদের তরুণ সমাজের প্রতি, আপনার ছাত্রছাত্রীদের প্রতি, আমাদের এই দেশের প্রতি আপনার যে কথাটা আপনি বলতে চান, আমরা সেই কথাটা শুনতে চাই যে আমাকে বঙ্গবন্ধুকে কিভাবে আমরা ধারণ করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। যে বিষয়টা বলতে চাচ্ছি সেটি হলো যে ৭৫-এর ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে আসলে কিন্তু হত্যা করা হয়েছিল একটি চেতনাকে, হত্যা করা হয়েছিল আমাদের সংবিধানের যে 4টে নীতি, সেই নীতিকে হত্যা করা হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, অসাম্প্রদায়িক চেতনাকে। এবং হত্যা পরবর্তী সময়ে বাংলার মানুষের বাক স্বাধীনতা হরণ করে কিন্তু তারা সাময়িকভাবে সফল হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে আমরা যদি বর্তমান বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা, মাদার অফ হিউম্যানিটি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু আমরা সেই জায়গাটাতে আবার অনেকটা চলে এসেছি। কাজেই বর্তমান প্রজন্মের কাছে আমার যে প্রত্যাশা, আমি আমার জায়গা থেকে যেটি বলবো সেটি হলো যে লক্ষ্য নিয়ে, যে চেতনা নিয়ে আমাদের এই দেশটি স্বাধীন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের সেই চেতনা এবং সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। আর সেই চেতনা এবং সেই লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো একটি অহিংস রাজনীতি শুরু করতে হবে, যেটা বঙ্গবন্ধু করতেন। আমাদের করতে হবে যেটি, সেটি হচ্ছে যে একটি অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে, যেটাকে বঙ্গবন্ধু বলেছিলেন যে সোনার বাংলা। আমরা জানি যে বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে ধানাইকো শেষ, সেই বাংলার স্বপ্ন কিন্তু মুজিবুর রহমান দেখেছেন। হ্যাঁ, আমরা সময় থেকে পিছিয়ে আছি। আমরা এবার চলে যাব আমাদের অসীম বিবাকর স্যারের কাছে। স্যার, আপনি 1 মিনিটের মধ্যে আপনি আমাদের সমাজের জন্য, আমাদের তরুণ প্রজন্মের জন্য, আপনার ছাত্রছাত্রী কিংবা দেশের জন্য আপনি একটু যদি বলেন 1 মিনিটে, আমরা সময় থেকে পিছিয়ে আছি। শুনতে পাচ্ছেন অসীম দা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন আপনি। আমি বঙ্গবন্ধুর একটি উক্তি দিয়েই আমার কথা শেষ করব। তিনি বলেছিলেন, একদিন মরতেই হবে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরাতেও শান্তি আছে। এই যে, এবং তিনি কিন্তু এটি কেবল তার কথার কথা ছিল না, তিনি যখন অনশন শুরু করেন তাকে বিনা বিচারে বন্দী করার প্রতিবাদ, তিনি পুরোপুরি প্রস্তুতি নিয়েই অনশন শুরু করেছিলেন এবং তিনি এটা মনে করেছিলেন যে তিনি আর ফিরে আসবেন না। তার এই যে দৃঢ়তা, লক্ষ্যের প্রতি যে দৃঢ়তা, আদর্শের প্রতি যে অবিচলতা, সেই বিষয়টিকে আসলে আমাদের ধারণ করতে হবে। এবং যে কথাটি বলেছেন যে একদিন তো মরতেই হবে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সেই মরাতেও শান্তি আছে। আমরা আসলে সেরকম মৃত্যু চাই, আমাদের প্রত্যেকেরই সেরকম মৃত্যু চাওয়া উচিত। ওরকম ঘরে বসে একেবারে সেই জবুথবু জীবন যাপন করে শেষ হয়ে যাওয়ার চেয়ে অন্যায় অসুন্দরের বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা যদি মরতে পারি তাহলে সেই মৃত্যুটাই সুন্দর মৃত্যু, সেই মৃত্যুটা গর্বের মৃত্যু, সেই মৃত্যুটা আনন্দের মৃত্যু। ধন্যবাদ। ধন্যবাদ অসীম বিবাকর স্যারকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন মির্জাপুর ডিগ্রি কলেজের প্রভাষক নূরজাহান বেগম মুক্তি, টাঙ্গাইলের লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজ টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন কাশীনাথ মজুমদার পিঙ্কু, সহকারী অধ্যাপক ইংরেজি, এবং ভাওয়াল বদ্রে আলম বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক অসীম বিবাকর। আমরা জয়যাত্রা বঙ্গবন্ধু বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের 3 জনকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আগস্টের এই শোকাবহ মাসে আমরা হারিয়েছিলাম আমাদের জাতির পিতাকে, আমরা হারিয়েছিলাম 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে 21শে আগস্ট গ্রেনেড হামলা সহ আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, আমাদের শহীদ দিবসের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে, যারা আমাদের গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আজকে জয়যাত্রা বাংলাদেশ ও বঙ্গবন্ধু অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।